দিব্য আর নাকি দীপ্ত, বাহ, কে দীপ্ত কে দিব্য? তুমি দীপ্ত, দিব্য। ওর বিয়েতে ওদেরকে সব 21শে জানুয়ারি বিয়ে, 19শে ডিসেম্বর জন্ম দিয়েছে, সব আমার মুখস্থ করে। খুব ভালো প্রতি শনি রবিবার হলে আমাদের সাথে সফট, খুব ইয়ে, ভীষণ ভালো। আর মা তো আবার দিদি এসেছিল গত বছর, তার আগে দেখাচ্ছে আমার না, দেখায়নি, কথা হয়েছে। উনি বলুন তখন এখানে এখান থেকে বেশি দিন থাকতে শাশুড়ির সাথে দেখাচ্ছিলাম। তার নামের পেছনে বিশেষণ দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। আমি শুধু বলবো বাংলার কৃতি সন্তান সৈয়দ হাসান ইমামের ৭০তম জন্মবার্ষিকীতে আজকের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিকে আমরা ৩ ভাগে ভাগ করেছি। প্রথমেই থাকবে শ্রদ্ধা জ্ঞাপন এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান। এরপরে থাকবে ১৫ মিনিটের বিরতি। We look at you and see hope. Today, we look at you and gather courage. Today, we look at you and know that even at times of deepest darkness, there is a song to be sung. In celebrating your 70th birthday, we celebrate hope. We celebrate courage. We celebrate human dignity. In celebrating your 70th birthday, we celebrate our own determination to stand by our beloved motherland. Thank you for giving us hope. Thank you for giving us courage. Thank you for being who you are. With warmth and appreciation and sincere gratitude, Bangladeshis living in New York, 31st July 2005. ছোট ছোট শিশুরা পুষ্পস্তবক দিচ্ছে। এসছেন আলম ব্যক্তিগতভাবে ওনার তরফ থেকে, দুদিকির শিক্ষিকা মিসেস জোহর, আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সালেহা আলম, পিছনে আছেন মুর্শিদ আলম, আমাদের সহযোগী সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের ব্যক্তিগতভাবে অনেকে আসছেন। আসছেন গাজী কাশেম পরিবার, আমাদের ঘনিষ্ঠ হাসান ভাই ভক্ত, মুর্শিদ আলম, আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, তাহের এসছেন বহু দূর থেকে এবং সবার আগে এসছেন ব্রুকলিন থেকে তাহের, আসছেন আমাদের হাসি ভাবি হাসিনা রহমান, আসছেন বাংলাদেশ থিয়েটারের
মহিউদ্দিন অমর, আবুল হোসেন, ঝর্ণা চৌধুরী, কণিকা, প্রীতি। বাংলাদেশ থিয়েটারের পলাশী থেকে ধানমন্ডি নাটকটি পরিচালনা করেছেন হাসান ভাই, আরো দুটি নাটকগুলি করে গেছেন। মোহাম্মদ আলী বাবুল বাংলাদেশ থিয়েটার, আপনি পিছনে পড়ে গেলেন বাবুল ভাই। আসছেন মিস্টার মিসেস রহমান, মিস্টার মিসেস রহমান সৈয়দ হাসান নামের অত্যন্ত প্রিয়, আমাদের নেইবার, আমরা কাছাকাছি থাকি, প্রায় দাওয়াত আদান প্রদান হয়। আসছেন ইকবাল ভাই, মঞ্জু বিশ্বাস, ডক্টর ইকবাল। আসছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের কর্মকর্তাবৃন্দ, এনি ফেরদৌস, নীলুফার আহমদ, শ্যামন্তী। আপনারা পিছনে যারা আছেন, আমরা ফুল এনে রেখেছি, আপনারা আসতে পারেন। আমরা লোক এখন বেশি না, আমরা এই পর্বটা করতে পারবো, সবাই ফুল দিতে পারবো। মিনি ওয়াহিদ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শীতাংশু গুহ, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রতন বড়ুয়া, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, আপনাদের পরিচিত। আসছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর নবী, নিউ জার্সি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভানেত্রী জিনাত নবী, বহু দূর থেকে এসেছেন, বস্টন থেকে ড্রাইভ করে অসুস্থ শরীর নিয়ে, বিন্দু ভাবি বামনদার অসুস্থ শরীর নিয়ে আসছেন, আমরা কৃতজ্ঞ তার কাছে। বাংলাদেশ থিয়েটার অফ আমেরিকার মোহাম্মদ আলী বাবুল, সাড়ে 5টার দিকে ছেড়ে দিতে হয়, তারপরে প্যাক আপ করে যেতে যেতে 6টা হয়ে যাবে। তাই ভাই পরিচিতি আমার মনে হয় লাগবে না, থাকলেও আমি এটা আপাতত রেখে দিচ্ছি, আমি পরে বলবো, কারণ আমাদের আরো আনুষ্ঠানিকতা আছে। বহু কষ্ট করে আজকে বাসে করে এসছেন, আপনারা নিশ্চয়ই সম্পর্কটা বুঝতে পারছেন। ভোরে উঠে ট্রেনে করে বাসে করে কষ্ট করে এসছেন। সমাজ ব্যবস্থায় সেই অচলায়তনকে ভেঙে একটা প্রগতিশীল সংস্কৃতি গড়ে তোলার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন এবং সেই সংগ্রাম চালিয়ে আসছেন। পাশাপাশি সেই প্রগতিশীল সাংস্কৃতিক অবস্থাকে দাঁড় করানোর জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থাও যে প্রয়োজন, সেদিকেও তিনি সেই আন্দোলনে করে যাচ্ছেন। তিনি তার জীবনে রাষ্ট্রীয় দুর্যোগ মুহূর্তে তিনি একজন মুক্তিযোদ্ধা, একজন ত্রাণকর্তা, বিভিন্ন দুর্যোগ মুহূর্তে ত্রাণকর্তা হিসাবে, আবার তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির সেই আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। আমি তার এই 70 বছর পূর্তি উপলক্ষে আজকে তাদের এবং তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে দুজনকে উদীচীর পক্ষ থেকে, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তাদের দীর্ঘায়ু এবং সুখ ও শান্তি কামনা করছি। পাশাপাশি একথাও বলবো যে আমরা জীবনে অনেক
শিল্পী, সাহিত্যিক এবং গণ্যমান্য ব্যক্তিকে তাদের আদর্শচ্যুত হতে দেখেছি। আমি আশা করব এবং আমি এটা দেখেছি হাসান ইমাম এই দীর্ঘ 3-4 বছরে বিভিন্ন দেশের এই প্রতিকূল অবস্থা থেকে আজকে দূরে থাকা সত্ত্বেও তার সেই আদর্শ থেকে একটুকু বিচ্যুত হয়ে সেটাকে রক্ষা করে চলেছেন এবং বাকি জীবনেও সেটাকে চালিয়ে যাবেন এবং উদীচী এবং দেশের জনগণ সেই তার পথকে অনুসরণ করে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থেকে এসছেন, আমি নাম ধরে আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কথা আমি নাম ধরে বলিনি। আমি আসছিলেন যারা যতজনকে চিনি আমি ধারা বর্ণনা দিচ্ছিলাম। বোস্টন থেকে কবি বদিউজ্জামান নাসিম এসেছেন, আমরা ফুল এনে রেখেছিলাম, আপনারাও দিতে পারতেন। বোস্টন থেকে ডক্টর মোমেন এসেছেন, সকালে গত রাতে এসে পৌঁছেছেন। কানেকটিকাট থেকে বদিউজ্জামান খুশরু এসেছেন। এইখানেও আমরা এখানেরও অনেক আছেন। হাসান ইমাম ভাই মুক্তিযুদ্ধে যাওয়ার সাথী নিউ ইয়র্কের সগির ভাই আছেন, এখানে লিটু ভাই। আপনারা যদি ফুল দিতে চান, ফুল আছে, আমি এখন সময় দিতে পারছি আপনাদেরকে যদি আসতে চান। হুলিজি অনেক ফুল সংগ্রহ করে রেখেছিল। আমরা প্রায় এভাবেই করেছিলাম গত 2 বছর আগে গাফফার চৌধুরীর জন্মদিবস, আমরা এরকমই ফুল রেখেছিলাম সবার জন্যে। আমি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য এখন অনুরোধ নেতা আবুল হোসেন সাহেবকে, বাংলাদেশ থিয়েটার অব আমেরিকার পক্ষ থেকে জনাব আবুল হোসেন। এটা আমার কাছে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমি আল্লাহর কাছে আবারও দোয়া করি যে তাদের ভুল ভাঙুক, এই ফেরেশতা সমান মানুষকে তারা আবার গ্রহণ করে নেন। আল্লাহ তার অনেক অনেক দিনের সুখের জীবন আবার ফিরে আসুক, আবার সেই হাসান ইমাম বাংলার শিল্পীর সাথে, মানুষের সাথে, দুষ্ট শিল্পীদের সাথে আবার একসঙ্গে কাজ করতে পারেন, এই দোয়া করেই তার অনেক অনেক দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। অশেষ ধন্যবাদ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম উদ্যোক্তা প্রমোটার ডক্টর ওয়ালিদ চৌধুরী এসে পৌঁছেছেন। আমি আরও রেকগনাইজ করছি, আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, ভাবি সহ উনি আসছেন। আমি আরও রেকগনাইজ করছি বহুদিন আগে 80-র দশকে বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্কের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউসুফ হঠাৎ করে নিউ ইয়র্কে দেখা হয়েছিল শপিং মলে। আমি বলেছিলাম আজকে একটা এসছেন, আমরা কৃতজ্ঞ তার কাছে। আবার দেশ থেকে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। অ্যান্ড আরও একটা জিনিস আছে, আপনারা হয়তো সবাই জানেন না, আমি আগে বলে ফেলছি কিনা, ওনাদের হ্যাপি অ্যানিভার্সারি আজকে। এই হ্যাপি বার্থডে এবং হ্যাপি অ্যানিভার্সারি শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে আমার শ্রদ্ধা নিবেদন করব সৈয়দ হাসান ইমাম ভাইকে। আমি ছোটোবেলায় ছাত্র অবস্থায় ওনাকে দেখেছি সিনেমার নায়ক হিসাবে, পরিচালক হিসাবে, ঢাকাতে মুক্তি সংগ্রামের সাংস্কৃতিক আন্দোলনের নেতা হিসাবে কাছ থেকে দেখার সুযোগ হয়। আমি যখন 90-এর দশকে ঘাতক দালাল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন 71-এ ঘাতক দালাল জাতীয় সমন্বয় কমিটির যৌথ আহ্বায়কের কাজ করছিলাম। হাসিম ভাই তখন সেন্ট্রাল কমিটির স্টিয়ারিং কমিটির মেম্বার ছিলেন, সেই হিসাবে যোগাযোগ হয়েছিল। হাসান ইমাম ভাই সেই জাহানার ইমামের মৃত্যুর পর যখন সমন্বয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হন তখন এবং হাসান ভাই দুজনকে আমাদের পক্ষ থেকে শুভ বিবাহ বার্ষিকী। আমি একটি পুরনো কথা খুব ভীষণভাবে আজকে মনে করছি, সেটা হলো 80-র দশকে যখন রিহার্সেল করতে অথবা ঢাকা টেলিভিশনে অনুষ্ঠান করতে যেতাম, হাসান ভাই রোজিয়াপাকে সাহায্য করার জন্য গাড়িতে করে আমাদেরকে পৌঁছে দিতে নিয়ে যেত। এবং সেই কথাটি মনে করে আমি
অনেক শ্রদ্ধা প্রদর্শন করছি হাসান ভাইকে এই কারণে যে আমরা যারা বাইরে কাজ করি নারীরা তাদের সহযোগী সহধর্মী যদি তাদেরকে সহযোগিতা করেন তাহলে অনেক কঠিন কাজ করতে অনেক অসুবিধাগুলো আমরা পেরিয়ে আসতে পারি এবং সেই জন্য আমি হাসান ভাইকে আজকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকে আমরা এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি কত আমাদের সহযোগিতার দরকার হয় এবং আমরা যখন সেই সহযোগিতার হাত পাই আমরা আমাদের পুরনো লোকদের কথাও মনে করি আমাদের অনেক শুভেচ্ছা থাকবে আমরা আশা করি আগামী দিনগুলো হাসান ভাই অনেক সুস্থ জীবন নিয়ে আনন্দময় এবং শান্তিময় জীবনযাপন করবেন আর অনেকগুলো বছর আমরা আমাদের সাথে আরো অনেকবার তাদেরকে পাবো সবাইকে ধন্যবাদ আমি যখন ছোট ছিলাম তখন হাসান ইমাম ভাইয়ের কথা সবসময় শুনতাম আমি গ্রামে বড় হয়েছিলাম আসলে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে যখন ঢাকায় আসি অনেক মুভিতে ওনাকে দেখেছি ওনার কথা শুনতাম তো স্বপ্নের মতো লাগতো কিন্তু যখন আমরা অনেকেই প্রবাসে এসেছি অনেকের মতো আমিও যখন আমেরিকা আসি আসার পরে কিন্তু ওনাকে আমি অত্যন্ত ক্লোজ আছি লাস্ট 2-3 ইয়ার্স থেকে আমি দেখি ওনাকে হাসান ইমাম ভাই শুধু বাংলাদেশের একজন সম্পদ নয় উনি সমস্ত বাংলা ভাষাভাষী সমস্ত জাতি আমরা দেশে এবং বিদেশে আমরা যেখানে থাকি আমাদের সবাই সম্পদ এবং হাসান ইমাম ভাই 70তম জন্মবার্ষিকীতে আমি উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত আমি আনন্দিত এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শুধু ওনার এই 70তম জন্মবার্ষিকীতে উনি করেছেন আপনাদের সবার নিমন্ত্রণ আপনারা সবাই যেতে পারেন উনি জানিয়েছেন তার জন্য উনি ব্যবস্থা করছেন এই জন্য আসতে পারেননি আমি অনুরোধ করব ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির বর্তমান আহ্বায়ক জনাব বেলাল বেগকে এবং তার সাথে সাথেই শেষ হয়ে যাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে তারপরে অতিথিদের মধ্য থেকে কয়েকজন বলেই আমি শেষ করার চেষ্টা করছি জনাব বেলাল বেগ যে হাসান ভাই বয়স হতে হয়েছে কিন্তু বয়স তো হয় হাসান ভাই এবং ভাবি দুজনই আমার কাছে অনেকগুলো জিনিসের প্রতীক প্রথম প্রতীক যেটা আনন্দের হাসান ইমাম এবং লায়লা হাসানকে কেউ কখনো বুড়ো হিসেবে কল্পনা করতে পারে হাসান ইমাম একটা সুন্দর শক্তিময় সংগ্রামের প্রতীক এবং দুজনের শিল্প চর্চা করেছেন সারা জীবন শিল্পের প্রতীক আনন্দের প্রতীক শিল্পের প্রতীক ফুল দিয়ে বুঝে এখন আমার একটা সমস্যা হয়েছে আমি এই ফুলটাকে একটা সমস্যা পড়লাম এখানে ফুল কোনটা বৃন্ত কোনটা এর মধ্যে কোনটা জরুরি আমি ফুল বৃন্ত থেকে ফুলটা আলাদা করতে পারি না এই জন্য আমি একটা ফুল দুজনকে দেবো তারাই সিদ্ধান্ত নেবেন কে ফুল আর কে ফুল তার আগে আপনাদের অনুমতি নিয়ে বিশেষ করে সঙ্গীত শিল্পীরা যারা এখানে আছেন তারা কানে আঙুল দিলে ভালো করবেন আমি তাদের উদ্দেশ্যে আমার লেখা অবশ্য আমি ছোট থেকে যেন প্রচার করার চেষ্টা করছি আমি একটা জন্মদিনের গান শোনাবো ভয় পাবেন না শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন সুখী হও সুন্দর হও সুস্থ রও তুমি সবার সঙ্গে শান্তি সুখে থাকো চিরদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন বলো বলো বলো
বয়স্কতা হলো তুমি কি 1, তুমি কি 2, তুমি কি 3, তুমি কি 4, তুমি কি 5, তুমি কি 7? সবাই বলেন হ্যাঁ। ইনভেস্টিগেশন করছেন, পিপিআই হত্যার ব্যাপারটা আড়াল করার চেষ্টা করছেন। এইভাবে দেশকে একটা নারকীয় অবস্থায় তারা ফেলে দিয়েছে। দেশে অশান্তি, দেশে দুর্নীতির পাহাড়। বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগের আমলেও একবার বাংলাদেশে ওয়ার্ল্ড নাম্বার 1 হয়েছে। এই সরকার আমলে প্রতি বছর হচ্ছে। তখন তারা খুব নর্তন কুর্দন করেছিল যে আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত। এখন পরপর 3বার চ্যাম্পিয়ন হয়ে তাদের রান বলছে যে আমরা বিদেশি সার্টিফিকেটে বিশ্বাস করি না, ওরা ভুয়া কথা বলছে। প্রধানমন্ত্রীর নিজের ছেলে এবং ভাই দুর্নীতিবাদদের শিরোমণি। দেশে একটা ভয়ঙ্কর অবস্থা। এই নারকীয় অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। মুক্ত করতে হলে দেশে বিদেশে সংগ্রাম চালাতে হবে। সৈয়দ হাসান ইমাম সহ যারা সারা জীবন বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ করার সংগ্রাম করেছে, তারা নমস্য ব্যক্তি। দেশে আছেন তারা যারা এবং বিদেশে আছেন যারা, সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং সকলে মিলিতভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে দেশে বিদেশে এই নারকীয় শাসনের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। তারা দেশকে ধ্বংস করার যে চক্রান্ত করছে তার থেকে আমাদেরকে দেশকে মুক্ত করতে হবে এবং পরবর্তীতে এই আন্দোলনের ফসল হিসাবে ক্ষমতা এসে সেই সরকার যদি একটি আমাদের পছন্দ মতো কোনো সরকার আসে, সেই সরকারও যাতে ঠিক মতো বিহেভ করে, সন্ত্রাসীদের স্থান না দেয়, গণতান্ত্রিকভাবে দেশ শাসন করে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, সে ব্যাপারে আমরা সজাগ থাকবো বলে আমরা এখন থেকে প্রতিজ্ঞ। আপনাদের ধন্যবাদ। আপনার দীর্ঘজীবন কামনা। এই বদিউজ্জামান নাসিম, আমি তাকে অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্য রাখেন। আজকে বাংলাদেশে আপনারা মনে আছে মুসলিম যুগে, খালিফার যুগে, হাল্লাজের সময়ে কিংবা ইয়াজিদের সময়ে সেখান থেকে বহু লোক বিতাড়িত হয়ে গেছেন। আজকে যারা হানিফি বলে আপনার গর্ব করেন, আবু হানিফা, তাকে বিতাড়িত করে জেলে ছেড়ে দেশান্তর করেছে। সেই আপনার ইমাম শাফি, ইমাম, এদের সবাইকে বের করে দিয়েছে। আজকে উনি তাদেরই একজন, কারণ তাকেও বের করে দিয়েছেন। সেই দিক থেকে আপনার লক্ষ্য, আপনি আগামীতে আমাদের এই ইমাম, আপনি আমাদের আগামীতে আমাদের আদর্শ। আপনার মনে আছে রুশো, সেও তার দেশে থাকতে পারেনি। দুনিয়ার যত আমরা যাদের আজকে শ্রদ্ধার চোখে দেখি, সেই লোকগুলো কিন্তু সবই এক পর্যায়ে দেশ থেকে বিতাড়িত, কিন্তু তারা আদর্শের জন্য সংগ্রাম করেছিল। দে লিভড ইন ডিজ, নট ইন ইয়ার্স। আপনিও আপনার কর্মের জন্য জীবিত থাকবেন এবং আমরা আপনার প্রধান কর্মসংস্থানকে সামান্যতম সুযোগ যদি পাই তাতে আমরা ধন্য। আমি আপনাকে আপনার আশাবাদ করি। আমি আশা করি, সবসময় আমরা জানি মেঘের পরে সূর্য আসে। যখন আইয়ামের জাহিলিয়াতের হলো, তারপরে সুন্দর ধর্ম আসলো। ইউরোপে যখন রাজা রাজা ধ্বংস করে দিচ্ছিল সারা সমাজ, তখন রেনেসাঁ আসলো। বাংলাদেশেও দুর্যোগ এসেছে, মৌলবাদ ছাড়া দিয়ে এসেছে। ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আশাবাদী এই দুর্যোগের তোরে সুখের দিন আসবে এবং হাসান ভাই এবং মিসেস হাসান আপনারা স্বদেশে পৌঁছে যাবেন। আমরা তখন সূর্যের সাথে আনন্দ করব, আপনার হাসি মুখের সাথে আমরা হাসবো। আপনার দীর্ঘায়ু কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আপনারা একজন কবি, একজন বক্তা, সেই দুজনের পরিচয় আপনারা পেয়ে গেছেন একটু আগে। কবি কবিতা বলে গেছে, বক্তা বক্তৃতা দিয়ে গেছে। আমি এবং আমার স্ত্রী অতি সাধারণ লোক। আমরা হাসান ভাইকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং একই সাথে কৃতজ্ঞতাও জানাই যে আমাদের মধ্যে এরকম সাধারণ দুটি লোককে হাসান ভাই এবং লায়লা ভাই এত ভালো কাম করে বাসলেন। সত্যি আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের দুজনের। হাসান ভাইয়ের সাথে আমার পরিচয় কিভাবে হয়েছে সেটা বলার আগে আমার ছোট ভাই নুরুল বলে গেছে কিভাবে তার সাথে হাসান ভাইয়ের পরিচয় হয়েছে। আমারও ঠিক একইভাবে হাসান ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। আর লায়লা ভাবি, হাসান ভাই একজন কৃতি লোক, খুব বিচক্ষণ লোক
এবং তার বিচক্ষণতা আরেকটা পরিচয় আমি আজকে জানতে আগে জানতাম না, যে উনি ওনার জন্মদিনে লায়লা ভাবির মতো একটি মহিলাকে বিবাহ করেছিলেন, কারণ উনি জানতেন যে লায়লা ভাবি ছাড়া আর চলবে না। লায়লা ভাবির কাছে কৃতজ্ঞতা যে এই মানুষটিকে আপনি গত 40 বছর ধরে সজ্জন থেকে সজ্জনকর করে তুলেছেন এবং ওনার সব কিছু আপনি সহ্য করেছেন। লোকরা যখন বিদেশে আসে তার কাপড় কোথায় থাকে, জামা কোথায় থাকে জানে না, টিকিট হারিয়ে ফেলে, পাসপোর্ট হারিয়ে ফেলে, তা সত্ত্বেও আপনি তাকে সঙ্গে রয়েছেন, এর জন্য আপনাকে অত্যন্ত কৃতজ্ঞ। আপনি বলবো আপনার সুখী হন, আপনাদের 1961 সাল থেকেই আমি এই পরিবারের সাথে জড়িত। আই খান সাহেবের স্ত্রী আমি খালাম্মা বলতাম, সেই খালাম্মা তার সন্তানদের সাথে আমার সম্পর্ক, তাদেরই বড় ভাই শেখ হাসান ইমাম, আমার মনে পড়ছে ইসরাত, তাদের সম্পর্ক ধরেই আমি নানান জায়গায় গিয়েছি, ঢাকায় তাদের বাড়িতে গিয়েছি, আমি দেখেছি হাসান ভাই সবার কাছে একটা আদর্শ চরিত্র। 1965 সালে আমি দেখেছি বাংলাদেশ টেলিভিশনে, তখনই আমি তার সাথেও কাজ করেছি অন্যান্য সবার মতো, শিল্পীদের মতো। তারপরে দেখেছি স্টেজে, তারপরে দেখেছি চলচ্চিত্রে, সব কিছু ছাপিয়ে যেখানে হাসান ভাইকে দেখেছি সে হল আমাদের সংখ্যাগরিষ্ঠ বঞ্চিত নিপীড়িত সাধারণ মানুষের পক্ষে বারবার তিনি রাস্তায় নেমে এসেছেন। এই রাস্তায় যতবার বাঙালি নেমেছে ততবারই একটা কিছু সৃষ্টি হয়েছে। আমরা 21 পেয়েছি, 21-এর কালের গর্ভে যে বীজ ছিল সে মহান স্বাধীনতাও পেয়েছি আমরা লড়াই করে। আজকেও যারা বাংলাদেশের ব্যাপারে নানান কিছু শুনছেন তাদেরকে শুধু একটা কথাই আমি স্মরণ করিয়ে দিতে চাই, একটা কথাই বলবো, যে মহান স্বাধীনতার মধ্যেই আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের গণতন্ত্রের বীজ নিহত আছে। শুধু রাস্তায় নেমে হাসান ভাইয়ের সঙ্গে অন্যান্য সবাইকে সেই স্বাধীনতার বীজকে, সেই গণতন্ত্রের বীজকে, সেই ধর্মনিরপেক্ষতার বীজকে গণ আন্দোলনে এবং গণজাগরণ নিয়ে এসে আমরা সবাই যদি চেষ্টা করি তবে বাংলাদেশের অবস্থান ফিরে যাবে। হাসান ভাইয়ের সেই শ্রম, সেই চিন্তা, সেই আদর্শের প্রতি আমি শ্রদ্ধা জানাই, আমি তার শতায়ু কামনা করি। আর আজকে হাসান ভাই এবং লায়লা ভাবিকে যেভাবে তরুণ দেখছেন তার নিশ্চয়ই একটা কারণ আছে। এই ভালোবাসার রূপটা কি, যে আজও তাদের মধ্যে সেই তারুণ্য রয়ে গেছে। কজন তার স্ত্রীকে বা কজন তার প্রেমিকাকে, কিংবা কজন প্রেমিকা তার প্রেমিককে, কিংবা কজন স্ত্রী তার স্বামীকে এইভাবে ভালোবাসা দিতে পারে। আসুন সেজন্য তাদেরকে শ্রদ্ধা জানাই। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ কবির আনোয়ার। আমরা অবশ্যই যার জন্মদিন পালন করছি তার কাছ থেকে বা তার পরিবারের কাছ থেকে শুনবো। তার আগে আমাদের শেষ বক্তা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের নিউ ইয়র্কের অনেকেই এখানে আছেন, অনেকেই বলেন, অনেকেই সৈয়দ হাসান ইমামকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আমি নিতে পারছি না, আমি আমাদের বিশেষ অতিথি বহু কষ্ট করে আজকে সকালে এসে পাশে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও পৌঁছেছেন কাফি ভাই, এর বিভিন্ন কারণ আছে। তাকে মঞ্চে থাকার আগে আমি অনুরোধ করব আমাদের প্রিয় ডক্টর ওয়ালিদ ভাইকে, আমি দেখেছি ফুল নিয়ে এসছেন, উনি যেন ফুলটা অন্তত দিয়ে যান। আমি জানি ওয়ালিদ ভাই, ডক্টর ওয়ালিদ চৌধুরী খুব বলতে পছন্দ করেন না, কিন্তু ফুলটা যেন দিয়ে যান। অবশ্যই বলতেও পারবেন, কিন্তু এতটুকুই যথেষ্ট মনে করি। ওয়ালিদ ভাই এসছেন দেরিতে, প্রফেশনের খাতিরে হয়তো দেরি হয়ে যায় অনেক সময়। সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, ওরা আমাদের পরম প্রিয় পাত্র। ওরা যখন টকবগে তরুণ তরুণী তখন থেকে ওদের সঙ্গে আমাদের পরিচয়, এবং সেটা খুব ঘনিষ্ঠ রূপ নিয়েছিল। তারপরে অবশ্য আমাদের বয়স বেড়েছে, ভৌগোলিক
দূরত্বের কারণে দূরত্ব বেড়েছে, কিন্তু মনের কাছাকাছি আমরা এখনো আছি, দূরে থাকলেন। সৈয়দ হাসান ইমাম, ডাকনাম অনেকে জানেন না, পিন্টু। আমরা সৈয়দ হাসান ইমামকে পিন্টু বলে জানি এবং পিন্টু বলে ডাকি। তো ওদের ওদের বিয়েতে আমি ঘটক ছিলাম এবং বোধহয় কি উকিল বাপ, উকিল বাপ। তো কাজে কিরকম সম্পর্ক ঘনিষ্ঠ ছিল সেটা কিছুটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করছেন। তো হাসান ইমামের সম্পর্কে অনেক কিছুই আপনারা শুনলেন এবং আমার বোধহয় একটা সংক্ষিপ্ত স্মৃতিচারণ ছাপা নাকি হয়েছে বলছিল, তার মধ্যে আমাদের অতীতের কিছু কথাবার্তা আছে, আপনারা যদি সেটা হাতে পড়ে তাহলে দেখতে পাবেন। আমাদের বয়স হয়েছে, তো হাসানের আজকে ৭০তম জন্মদিন, তো এখনো ৬ বছর পিছিয়ে আছে। আর বিবাহ বার্ষিকীর কথা যখন তারিখের কথা ঘোষণা হয়েই গেল, তার মানে ১২ বছর পিছিয়ে আছে। তো অনেক পিছিয়ে আছে, অনেক দূর ওকে আরো পাড়ি দিতে হবে, আরো এগিয়ে আসতে হবে, তারপরে আমার কাছাকাছি আসতে পারবে। তো আজকে খালি আমাদের আমরা হাসানের বার্ষিকী উপলক্ষে, জন্মদিন উপলক্ষেই এসেছি বিশেষ করে, এবং আসতে পেরে খুব আনন্দিত হয়েছি। আমরা আশা করব আরো তার দীর্ঘ জীবন এবং আরো অনেকগুলো জন্মদিন এরকম উৎসব পালিত হবে এবং হয়তো আরো সুযোগ হবে আমার তাতে উপস্থিত হবার, বলা যায় না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং তোমরা দীর্ঘজীবী হও। হাসান, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। এখন আমরা ছবি নেব সবাই। তাফসীর ইমাম স্বাক্ষর এখানেই থাকে, অনেকক্ষণ ধরে পিছনে আমাকে সাহায্য করছিল স্বাক্ষরকে আসার জন্য। আমি আসছি, সবাই আপনাদের সাথে পরিচিত হোক। সবার জন্যই সেই কামনা করি। স্বাক্ষর যদি কিছু বলতে চান। স্বাক্ষর বলবে না কিছু। এমন একটি সুন্দর অনুষ্ঠানে আয়োজন করে আয়োজকরা সত্যি প্রশংসার দাবিদার, এবং এটা একটা অভাবনীয় ব্যাপার। অবশ্যই মানুষের জীবনে বিরল ঘটনা যে বাংলাদেশে আমরা অতি সাধারণ দুজন মানুষ আমরা এখানে এত বড় একটা সম্মানিত হচ্ছি, জন্মদিন পালিত হচ্ছে। এবং সৌভাগ্যক্রমে এবং আমরা কানাডায় গিয়েছিলাম, সেখানেও ওরা অগ্রিম জন্মদিন পালন করেছে এবং লন্ডনে যাচ্ছে, সেখানেও করবে। এই ঘটনা মানুষের জীবনে খুব কম ঘটে, সত্যি শুধু ভালোবাসার কারণেই। কিন্তু আমরা এমন কিছু অনেকেই বলেছেন, খুব অসাধারণ অনেক কিছু বলেছেন, কিছুই না, অতি সাধারণ ৮-১০ জন মানুষের মধ্যে সাধারণ আমরা। শুধু আপনাদের সবার অকৃত্রিম ভালোবাসা আমাদের চলার পথের পাথেয়। ওই ভালোবাসার কারণেই আজকে আপনারা এখানে অনেক কষ্ট সহ্য করে নিয়ে এসছেন, বস্টন থেকে, কানেটিকাট থেকে এবং ভার্জিনিয়া থেকে সবাই যে এসছেন, কাজী ভাইয়েরা এসছেন, সবাই অনেক এসছেন। এবং আর রোববার দিন নানা রকম অনুষ্ঠান থাকে, সবাই সব কিছু ছেড়ে দিয়ে এসছেন এখানে শুধুমাত্র আমাদের প্রতি আপনাদের ভালোবাসা যে কতটা গভীর এইটা প্রমাণ। আর আপনাদের মতো আমিও আজকের এই দিনে, অবশ্য আমি এখানে একটু বলে রাখছি, হাসান ইমাম সাহেবের জন্মদিন ২৭শে জুলাই, যেহেতু আজকে রোববারকে পাওয়া গেছে সেই জন্য আজকে পালন করা হচ্ছে। আর আমাদের বিয়ের তারিখ হচ্ছে ৩০শে জুন, এই মাত্র পার হয়ে এলাম আমরা।
40তম আমাদের বিবাহবার্ষিকী গেল। তো সেই সব কিছু মিলে আজকে আয়োজন করেছে সবাই মিলে এই উদ্যোগ। আপনাদের সবাইকে আমাদের দুজনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আপনাদের দোয়া আমাদের পাত্রেও থাকবে। ধন্যবাদ। শুভ অপরাহ্ন। এতক্ষণ ধরে আপনারা যেসব বাক্যবাণে আমাকে বিদ্ধ করলেন, আমিও অত্যন্ত বিব্রত বোধ করছি। আসলে রবীন্দ্রনাথের ছাড়া তো আমাদের উপায় নেই, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাঙালির অস্তিত্বই বিপন্ন। তো রবীন্দ্রনাথের সেই কবিতার মতোই যে আমি তোমাদেরই লোক, এই হোক শেষ পরিচয়। প্রথম পরিচয় তাই ছিল, শেষ পরিচয় যেন তাই হয়। আমি পিছনের দিকে তাকাই যখন, আমার মনে হয় যে যদি আমাকে আরেকবার সুযোগ দেওয়া হয় আমি এই জীবনটাই যাপন করি। আমার কোনো অনুশোচনা নেই পিছন দিকে তাকিয়ে। আমি অনেক পেয়েছি মানুষের ভালোবাসা, তা আমি জীবন দিয়ে শোধ করতে পারবো না। কত যে পেয়েছি, কত জায়গায়, কত ক্ষেত্র থেকে, তা বলে শেষ করা যাবে না। আমি যখন চলচ্চিত্র নায়ক ছিলাম, নায়কের একটা ছবি থাকে, গ্ল্যামার থাকে। নায়ক হয়ে টিকে থাকতে হলে সেগুলোকে রক্ষা করে চলতে হয়। তা আমি 64 সালের দিকে যখন অনেক ছবি করছি, 60-এর দশক থেকে 61 থেকে শুরু করে 69-এর গণ আন্দোলনের সময় আমি বেশ ভালো নাম করা নায়ক আর কি। আমি যখন মিছিলে যেতাম, আমার প্রযোজকরা আমাকে ভীষণভাবে গালাগালি করতে টেলিফোন করে যে আপনি আমাদের সর্বনাশ করছেন, আপনার গ্ল্যামার শেষ হয়ে যাবে এবং আমাদের ছবি মার খাবে। আমি বলেছিলাম যে আমি তো নায়ক হতে জন্মাই নাই, আমি ঘুরতে ঘুরতে আমার চলতে চলতে অভিনয় করতে করতে নায়ক হয়ে গেছে। এবং অভিনয় জীবন আমার শুরু হয়েছে কিন্তু রাজনীতির হাত ধরে। ছাত্র ছিলাম যখন, তখন ছাত্র ফেডারেশন করতাম, পশ্চিমবঙ্গে ছিলাম। তো ছাত্র ফেডারেশনে আমরা নির্বাচনে জিতে গেলাম, জিতে যাওয়ার পরে ছাত্র কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বী। তো ছাত্র কংগ্রেসের ছেলেরা বেশি অভিনয় করতো, আমাকে ধরে বললো তোকে অভিনয় করতে হবে। আমি জীবনে অভিনয় করিনি। আমি গান করতাম, কিছু কিছু আবৃত্তি করতাম, খেলাধুলা করতাম, এইসব করতাম, ছাত্র রাজনীতি করতাম। তো জোর করে আমাকে ছেলে অভিনয় ঢুকিয়ে দিল, সেটাই আমার জীবনের পেশা হয়ে গেল শেষ পর্যন্ত। কিন্তু আমি কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমে ধাক্কা খেয়ে অভিনয় করতে এসেছিলাম। তো এই ধরনের আমার জীবনে একটাই ব্যাপার, যখনই যে মানুষের সঙ্গে থাকতে ভালো লাগে, আমি একা থাকতে পারি না। একা থাকতে পারি না, আমার ভিড় ভালো লাগে। যার জন্য যখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে কোন শহর আপনার ভালো লাগে, আমি বলি কলকাতা ভালো লাগে, নিউ ইয়র্ক ভালো লাগে, লন্ডন ভালো লাগে। মানুষ ভালো লাগে, ভিড় ভালো লাগে, একা ভালো লাগে না। জঙ্গল ভালো লাগে না, পাহাড় ভালো লাগে না, আমার মানুষ ভালো লাগে। কেন মানুষের মধ্যে থাকতে বড় ভালো লাগে। তো এই যে এইখানেই আমি দেখেছি যে মানুষের ভিড়, আসলেই কিন্তু আমার খুব ভিড় পছন্দ হয়। কত রকমের মানুষ, কত চেহারা। আমরা দুই বন্ধু ছিলাম, সুভাষ আর আমি, আমরা দুজনে একটা জায়গায় দাঁড়িয়ে গ্র্যান্ড রোডের ধারে ছোটবেলায় মানুষ দেখতাম, কার মুখে কি রকম অভিব্যক্তি, তার মনের কি ভাব, এগুলো আলোচনা করতাম নিজেরা বসে উঠে। এটা নিয়ে মজা পেতাম যে মানুষের কত রকম রূপ। এখন আরেকটা জিনিস, আমাকে সবাই বলেছিল যে দেখেন আপনি যদি রাজনৈতিক, আমি কোনো রাজনৈতিক দল করিনি কোনোদিন, এখনো করি না, কিন্তু জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি এবং সচেতনভাবে যুক্ত হয়েছি। এর জন্য কোনো অনুশোচনা নেই। তা আমাকে সবাই বলতো যে আপনি অভিনেতা, আপনাকে সবাই ভালোবাসবে, আপনি সর্বজন শ্রদ্ধেয় হবেন, আপনি কেন এরকমভাবে জড়াতে যাচ্ছেন, আপনাকে সবাই ভালোবাসবে। তাই বলে সবাই ভালোবাসা আমি চাই না। সর্বজন শ্রদ্ধেয় কথাটা অন্যের কাছে কি জানি না, আমার কাছে এটা গালাগালির মতো শুনি। যে লোকটি সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সে সর্বজন শ্রদ্ধেয়, এবং সে লোকটি কোনোদিন ভালো লোক হতে পারে না। আমি ঠিক করে নিয়েছি আমার শত্রু থাকবে, আমার বন্ধু থাকবে। আপনারা আমার বন্ধু, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। যারা আমার শত্রু, আমার চেতনার বিপরীতে যারা শত্রু, তাদের সঙ্গে আমাদের লড়াই চিরকাল চলবে। আমি কোনোদিন সর্বজন শ্রদ্ধেয় হতে চাই না। আমি আমার চেতনার সঙ্গে ঐক্যের যারা আছেন,
আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে আমি ত্যাগ করেছি। রাজাকার আত্মীয় স্বজন, আবার আপন রক্তের সম্পর্কের রাজাকার আত্মীয় স্বজন, তাদেরকে আমরা ত্যাগ করেছি। অথচ এখন বিস্ময়ে লক্ষ্য করি যে অনেক মুক্তিযোদ্ধা রাজাকারের সঙ্গে ছেলে মেয়ে দিয়ে দিচ্ছে। আমার আপন আত্মীয় স্বজন আমি রাজাকার আমি ছেড়ে দিয়েছি, আমি ত্যাগ করেছি, আমি ফিরে তাকাই নাই। আর আপনাদের মতো অপরিচিত জন যারা ছিলেন একসময় চেতনার ঐক্যে, যারা আমরা একসঙ্গে আমরা পরম আত্মীয় হয়ে গেছি। নবী সাহেব আমার অত্যন্ত পরম আত্মীয়, বামন দাস আমার পরম আত্মীয়, আমার আত্মীয়ের চেয়েও আত্মীয়। কারণ আমি চেতনার আত্মীয়তায় বিশ্বাস করি, আমি রক্তের আত্মীয়তায় বিশ্বাস করি না। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। যেসব কথা বলেছেন, যে গুণ আমার উপরে আরোপিত করেছেন, আমি তার যোগ্য নই। রবীন্দ্রনাথের ওই গানের মতো, এ মনিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছুঁতে গেলে বাজে, এ মনিহার আমায় নাহি সাজে। ধন্যবাদ। আমরা এখন কেক কাটার জন্য আপনারা সামনে এগিয়ে আসতে পারেন। কেক কাটার পরেই আমরা মঞ্চ রেডি হয়ে যাবে। আমরা আমাদের উদীচীর বাচ্চাদের এবং শিল্পীদের বসে আছেন, আমাদের একটু ছোট্ট সাংস্কৃতিক পরিবেশনা আছে, আপনারা এগিয়ে আসুন। এই যে কেকটার ছবি আপনারা উঠাচ্ছেন, যে কেকটা কাটা হলো, কেকটা তৈরি করেছেন লিজি রহমান, আমাদের বন্ধু লিজি রহমান। লিজি রহমান এই কেকটি দিয়েছেন। এই অনুষ্ঠানের পরে আমাদের সামান্য কিছু জলখাবার আছে ওখানে, এটা দিয়েছেন আমেরিকান বাংলাদেশ ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুর্শিদ আলম। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে আমাদের আজকের নৈশভোজের হোস্ট ডক্টর মহসিন আলী এখন চলে এসছেন এবং উনি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন রাত্রি ডিনারের জন্য। আমি আবারও আপনাদের জানাচ্ছি এই বড় কেকটি তৈরি করেছেন লিজি রহমান। একটি কবিতা শোনাবেন, আরেকজন কবি বসে আছেন, হাসান ভাইয়ের জন্য একটা কবিতা লিখেছেন, আপনারা
সাহারা
সুধীবৃন্দ, এতক্ষণ জন্ম ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাকে এখানে ডাকাতে আমি নিজেকে ধন্য মনে করছি। যদিও হাসান ভাই জানেন না, উনি আমার অনেকের মধ্যে একজন প্রিয় অভিনেতা। তোমারে
হিসাবে আমার শ্রদ্ধেয়, গুণে তো বটেই। ওনার সঙ্গে প্রথম পরিচয় থেকে আমি এইটুকু জানি যে উনি সঙ্গীতকে তো ভালোবাসেন, রবীন্দ্রসঙ্গীত তো বটেই, সব সঙ্গীতই। পুরানো দিনের গানকে তিনি বেশি ভালোবাসেন এই জন্য যে তিনি সেই যুগের লোক। শিল্পকলা অঙ্গনে যখন তার সাথে আমাদের আসর বসতো, উনি আমাদের অনেক গান শোনাতেন। আমারও সৌভাগ্য তো দু একটা গান গাওয়ার। তো আজকে যে আমি গান গাইব, এটা কিন্তু গান হিসেবে নয়, তার প্রতি উপহার হিসাবে। গান যদি খারাপও হয়, অর্থাৎ আমার উপহার যদি খারাপ হয়, আশা করি কেউ নিন্দে করবেন না। উপহারের নিন্দে করতে নেই। গানই গাইতাম, তবু যখন উনি বলে দিয়েছেন তখন সেইটাই গায়। জানি জানি গো মোর শূন্য হৃদয় দেবে ভরে, জানি জানি গো মোর শূন্য হৃদয় দেবে ভরে, তুমি রাখবে না তো আমায় চির কানার করে, জানি জানি মোর শূন্য হৃদয় দেবে ভরে, জানি জানি গো। ফুল জাগানো ফাগুন সম তোমার ছোঁয়ায় প্রাণে মম তুলিয়ে দেবে সকল পাওয়া, থরে থরে জানি জানি গো। ফুল জাগানো ফাগুন সম তোমার ছোঁয়ায় প্রাণে মম দুলিয়ে দেবে সকল পাওয়া, থরে থরে জানি জানি গো মোর শূন্য হৃদয় দেবে ভরে, জানি জানি গো। সেদিন আমার আসন পাতা ধন্য হবে জীবন জুড়ে, তুমি এসে বসবে যাবে ধন্য হবে। সেদিন আমার আসন পাতা ধন্য হবে জীবন জুড়ে, তুমি এসে বসবে যাবে ধন্য হবে। আধার ঘরে সেদিন জানি চলবে সোনার প্রদীপ খানি, আধার ঘরে সেদিন জানি চলবে
রূপে সোনা প্রদীপ খানি বেদন আমার উঠবে বেজে বেদন আমার উঠবে বেজে মধুর স্বরে জানি জানি গো মোর শূন্য হৃদয় দেবে ভরে জানি জানি গো জাগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ নয়ন আমার রূপের পুরে স্বাদ মিটায় বেড়ায় ঘুরে নয়ন আমার রূপের পুরে স্বাদ মিটায় বেড়ায় ঘুরে শ্রবণ আমার গভীর করে হয়েছে মগন জাগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ তোমার যোগে বেঁধেছে গান বাজাই আমি বাঁশি গানে গানে ভেসে বেড়াই প্রাণের কান্না হাসে কোন নেশাতে মজলি মন কি করে তুই ভুলে গেলি ভুলে গেলি ব্যথায় ভরা ভুলে গেলি ব্যথায় ভরা আগুন ঝরা সেই শেখন কি করে তুই ভুলে গেলি কোন নেশাতে মজলি মন কি করে তুই ভুলে গেলি নয় মাসে যার জনম হলো চার বছরে পিতা হলো নয় মাসে যার জনম হলো 4 বছরে পিতা হলো আবার কোন ডাকাতে প্রাণ হরিল কোন ডাকাতে প্রাণ হরিল কেমনে তার ভাব লিয়াপন কি করে তুই ভুলে গেলি কোন নেশাতে মজলি মন কি করে তুই ভুলে গেলি পরাণ খাবার মন ভালো না পরাণ খাবার মন ভালো না চৌদিকে জীবনের দেনা পরাণ খাবার মন ভালো না চৌদিকে জীবনের দেনা আবার চিল শকুনের আনা গোনা চিল শকুনের আনা গোনা মরণ পাঠায় কাল সমন কি করে তুই ভুলে গেলি কোন নেশাতে মজলি মন কি করে তুই ভুলে গেলি বিবেক বেঁচে বাঁচাই জীবন লজ্জা কি তোর হয় না বিবেক বেঁচে বাঁচাও জীবন লজ্জা কি তোর হয় না কোনে চোরের ছিনাল সাজ পরেছে চোরের ছিনাল সাজ পরেছে
অনেক কিছু ছেড়েছি। ছোটবেলায় ফুটবল খেলতাম, ভেবেছিলাম যে ফুটবল কেরিয়ার করব, তারপর হঠাৎ একদিন ছেড়ে দিলাম। ক্রিকেট খেলতাম, ভাবলাম ক্রিকেট কেরিয়ার করব, হঠাৎ একদিন ছেড়ে দিলাম। একদিন গান গাইতাম, গান শিখতে গেলাম, 1 বছর গান শিখে ছেড়ে দিলাম। ছাড়তেই এসেছি এবং ধরতে তারপরে যখন এখন তো প্রায় অভিনয় ছেড়ে দিয়েছি, চলচ্চিত্র করাও ছেড়ে দিয়েছি। এই করে তো গান ছেড়েছি বহুকাল। ও যে বললো সে অনেক দিনের আগের ঘটনা, তখন বাচ্চাদের প্রতিযোগিতায় সেখানে গান না শিখলেও গান গেয়ে ফার্স্ট হওয়া যেত, কিন্তু বড়দের প্রতিযোগিতা তো সেটা হয় না। তো 70 বছর বয়সে গলাও গেছে শেষ হয়ে, গলা একসময় ভালো হয়তো কিছুটা ছিল, কিন্তু এখন আর নাই। তো তবুও ভালোবাসার দাবিতে অনেক কিছুই মানে সেই কি বলে উপরোধ ঠেকে গেলার মতো অবস্থা। তাই মনিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁতে গেলে বাজে, এ মনিহার আমায় নাহি সাজে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয়, মন মানে না কাজে, এ মনিহার আমায় নাহি সাজে। তাই তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি, ফুল মালার ডোরে বরিয়ালো মোরে, ফুল মালার ডোরে বরিয়ালো মোরে, তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে, এ মনিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁতে গেলে বাজে, এ মনিহার আমায় নাহি সাজে। নিঃসন্দেহে উনি যদি গানের ভুবনে থাকতেন, আজকে আমরা আরেকজন চিন্ময়কে পেতাম।